নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি আবারও একটা শিকাগো ডাউনটাউনের সফর নিয়ে। আর যেদিনকের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিনকে ছিল রবিবার। আমার আগের ব্লগে আপনাদের আমি নিয়ে গেছিলাম শিকাগো ডাউনটাউন শহরে সেন্ট প্যাট্রিক ডে ফেস্টিভ্যাল দেখতে। এবারও আমরা বেরিয়ে পড়েছি শিকাগো শহরে আর একটা সুন্দর জায়গায়, অ্যাডলার প্ল্যানেটোরিয়ামে, অর্থাৎ এটা একটা স্পেস মিউজিয়াম। তো এখন ঘড়িতে 12টা মতো বাজে। আমরা আগের দিনই প্ল্যান করে রেখেছিলাম, সেই জন্য সকালবেলা উঠে সবাই স্নান সেরে নিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েই 12টার মধ্যে বেরিয়ে পড়ছি, কারণ ওদিকে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় অনেকটাই বেটার। ঠান্ডা কিন্তু আছে, তবে সেটা সহ্য করার মতো। তবে এখানেও ওয়েদারের ব্যাপারে কিছুই বলা যায় না আগের থেকে। অনেক ব্লগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে শিকাগো শহরের ওয়েদার খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে। আর সাথে যেহেতু বাচ্চা আছে সেই জন্য একটা করে জ্যাকেট আমরা নিয়ে নিয়েছি। চলুন বেরিয়ে পড়েছি আমরা শিকাগো শহরের উদ্দেশ্যে। আমার আগের ব্লগে আপনাদের আমি শিকাগো শহরে নিয়ে গেছিলাম ট্রেনের মাধ্যমে দেখিয়েছিলাম একটা আলাদা শিকাগো শহর। এবার কিন্তু আবার গাড়ি করে আমরা শিকাগোতে যাচ্ছি। ওই যেতে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে, তবে দুটোর মাধ্যমে কিন্তু আলাদাই মজা আছে। দেখছেন আকাশে কি পরিমাণে মেঘ জমেছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ওয়েদার ফরকাস্টে এখনো পর্যন্ত বৃষ্টি দেখায়নি, সারাদিন মেঘলাই থাকবে। তবে ওয়েদারটা কিন্তু খুবই কমফোর্টেবল আছে আজকে। আর এই যে পেছনে 2 মেয়ে বসে আছে, আমার পিহু আর কুহু। আর জানেন তো, সারা রাস্তায় যেখানেই যাই না কেন এরা দুজন মিলে একে অপরকে আলটাতে থাকে আর মারপিট করতে থাকে, বললেও এরা থামতে চায় না। চলুন আপনাদের সাথে প্রায় কথা বলতে বলতে অনেকটা পথই চলে এসেছি, তবে এখনো প্রায় 40 মিনিটের মতো রাস্তা যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন বাদিকে স্টেশনটা। আগের দিন সেন্ট প্যাট্রিক ডেতে আমরা শিকাগো শহরে কিন্তু এই স্টেশনগুলোর উপর দিয়ে গেছিলাম। আজকে পার্থক্য হচ্ছে আমরা রোডের উপর দিয়ে যাচ্ছি। স্টেশন আর রোডগুলো কিন্তু প্রায় পাশাপাশি আছে এখানে। ওই যে দেখুন ট্রেন যাচ্ছে, এই মাত্রই স্টেশন থেকে ছাড়লো শিকাগো শহরে ট্রেনটা। চলুন প্রায় পৌঁছে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং গুলো, ওখানেই হচ্ছে মেন শিকাগো শহর। আর প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে পৌঁছাতে। তবে আজ কিন্তু আমরা কোনো পার্কিং বুক করে আসিনি। আজকে যেখানে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা সেখানেই কিন্তু ভেতরেই পার্কিং আছে, সেজন্য আলাদা করে পার্কিং বুক করার আমাদের প্রয়োজন হয়নি। তবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখানে পার্কিং আগে থেকে বুক করে আসতে হয়, না হলে যেখানে সেখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন না। কি বিশাল বড় বিল্ডিংটা দেখুন, যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে। চলুন আমরা প্রায় পৌঁছে গেছি একদম মিউজিয়ামের কাছেই। আর ওই পাশে বাদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন হয়তো চিনতে পাচ্ছেন। ওই যে আমরা গেছিলাম ফিল্ড মিউজিয়ামে, সেই ফিল্ড মিউজিয়ামের একদমই পাশে অ্যাডলার স্পেস মিউজিয়াম। ঢুকে পড়েছি আমরা মিউজিয়ামে পার্কিং এরিয়াতে। তবে পার্কিং এর জন্য কিন্তু আমাদের আলাদা চার্জ দিতে হলো। ওই $30-35 মতো আমাদের দিতে হলো, ভারতীয় মুদ্রায় প্রায় 3000 টাকার মতো। তবে হ্যাঁ, আপনি এই $30 দিয়ে কিন্তু সারাদিনই ওখানে প্রায় যতক্ষণ এই পার্কটা খোলা আছে ততক্ষণই গাড়ি রাখতে পারেন। চলুন গাড়ি আমাদের পার্ক করা হয়ে গেছে, আমরা এখন হেঁটে এগিয়ে চলেছি মিউজিয়ামের দিকে। কি বিশাল বড় দেখুন মিউজিয়ামটা। চলুন ভেতর থেকে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আমার ব্লগে আপনারা যতগুলো মিউজিয়াম দেখতে পেয়েছেন বা শিকাগো শহরে যে কটা মিউজিয়াম আছে সবই মিশিগান লেকের সামনে অবস্থিত। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সাইকেলগুলো রাখা, এগুলো কিন্তু সবই ভাড়া নিয়ে এখানে চালানো যায়। এছাড়া হুভার বোর্ডও এখানে পাওয়া যায়। এখানে লোকাল মানুষরা আর টুরিস্টরা সারাদিনের জন্য এগুলো ভাড়া নিয়ে ব্যবহার করতে পারে।
আর এই লেকের চারিদিকটা এত সুন্দর করে সাজানো যে আপনারা যদি কোথাও নাও যান, এই লেকের চারিদিকটা ঘুরেই সারাদিন কেটে যাবে। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে বড় বড় বিল্ডিং আর মাঝখানে মিশিগান লেক। তবে এখানে মেন প্রবলেম কি জানেন, এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া দেয়। এই যে আজকে আপনাদের বললাম যে ওয়েদারটা ভালো, তবে বাইরে একটু পরিমাণে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে যে প্রচন্ড পরিমাণে শীত করতে শুরু করে দিয়েছে। আর আমার বড় মেয়েকে দেখুন, আমরা ঠান্ডায় থরথর করে কাঁপছি আর ওর নাকি ঠান্ডাই লাগে না। আকাশটাও কি সুন্দর লাগছে দেখুন, ঠিক আমাদের শরতের আকাশের মতো দেখতে লাগছে। চলুন আমরা মেন এন্ট্রান্সের সামনে চলে এসেছি, এবার আপনাদের ভেতরটা ঘুরিয়ে আনি। আমার হাজবেন্ডের অফিসে আই কার্ড শো করাতে ফিল্ম মিউজিয়ামের মতো এখানেও কিন্তু আমাদের 4 জনের টিকিটই ফ্রি হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, বাকি এখানে যে স্পেস থিয়েটারগুলো আছে সেই শোগুলো দেখতে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হতো। তবে আমরা সেই টিকিটগুলো কাটিনি, কারণ পুরো স্পেস মিউজিয়াম ঘুরতে ঘুরতেই সারাটা দিন সময় লেগে যাবে। অন্য কোনো ছুটির দিন এসে আমরা সেগুলো দেখে নেব। এই অ্যাডলার স্পেস মিউজিয়ামটি 1930 সালে ম্যাক্স অ্যাডলার নামে একজন বিজনেসম্যান ব্যক্তি এই মিউজিয়ামটি তৈরি করেছিল। এই স্পেস মিউজিয়ামটি তৈরি করার পেছনে ওনার উদ্দেশ্য ছিল সকল মানুষকে অ্যাস্ট্রোনমির প্রতি আকৃষ্ট করা। এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের আপার লেভেলে। মিউজিয়ামের এই প্রান্তটাতে করা ছিল বাচ্চাদের একটা খেলার ঘরের মতো, আর তার সাথেই ছিল স্পেস সংক্রান্ত বিভিন্ন রকমের গেজেট আর অনেক রকমের মনিটর লাগানো ছিল। স্পেসে কিভাবে রকেট লঞ্চ করে, কিভাবে রকেট ওখানে যায়, সমস্ত ইনফরমেশন ওই মনিটরগুলোর মাধ্যমে পাওয়া যাচ্ছিল। Who is going to space? This is all for kids. এগুলো বানানোর জন্য। এখন আমরা যে ঘরটার মধ্যে যাচ্ছি সেই ঘরটার মধ্যে স্পেসশিপ বা রকেটের মধ্যেটা যেরকম ধরনের হয় ঠিক সেরকম ভাবে তৈরি করা ছিল। এই যে শোকেসটা দেখতে পেলেন সেটার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস রাখা ছিল, আর এটা হচ্ছে স্পেস টয়লেট। এছাড়াও মহাকাশ অভিযানে যারা যায় তারা কি ধরনের স্পেস স্যুট পরে আর মনিটরের মাধ্যমে কিভাবে তারা যোগাযোগ রাখে সমস্ত ডিটেলস এখানে খুব সুন্দরভাবে দেওয়া ছিল। এবার আমরা পৌঁছে গেলাম মিউজিয়ামে আরেকটি ঘরে, যেখানে সৌরজগৎ সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন ছিল আর মহাকাশ থেকে পৃথিবীর সাথে কি যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করা হয় সমস্ত কিছু লাইভ ওখানে রাখা ছিল। What is this? What is this? ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা পাশের রুমটিতে। আর পুরো মিউজিয়ামের মধ্যে জানেন এই রুমটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। পৃথিবী থেকে চাঁদের মাটিতে বা অন্য কোনো গ্রহে যখন কোনো স্যাটেলাইট বা রকেট লঞ্চ করা হয় সেটি কি ধরনের দেখতে হয় সেটারই একটা বিশাল বড় মডেল এই রুমটাতে রাখা ছিল। এগুলো দেখলে সত্যি কি অবাক লাগে বলুন, কিভাবে এই ছোট্ট যন্ত্রটার মধ্যে মানুষে বসে পৃথিবীর থেকে মহাকাশে পৌঁছে যায়।
এই যে সোলার সিস্টেম পিউ। এবার আমরা এসে পৌঁছলাম এই বড় হল রুমটিতে। এখানে সমস্ত রকমের মহাকাশে ব্যবহৃত যন্ত্রপাতি এখানে রাখা আছে মডেল হিসাবে। এত যন্ত্রপাতি রাখা যে দেখে বোঝাই মুশকিল কোনটা কি কাজে ব্যবহৃত হয়। আর এই বাচ্চারা এত ছোটাছুটি করছিল যে পড়ে বোঝার মতো সময়টুকুও পাওয়া যাচ্ছিল না। চলুন এবার আমরা অন্য দিকটা যাই। এবারে আমরা যে রুমটাতে চলে এসেছিলাম সেখানে মহাকাশ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন টেলিস্কোপের মডেল রাখা ছিল। সময়ের সাথে সাথে কিভাবে তাদের মধ্যে পরিবর্তন হয়েছে সেই সমস্ত মডেলগুলো এখানে শোকেসে রাখা ছিল। কি বিশাল বড় টেলিস্কোপটা দেখুন। এছাড়া কম্পাস, সূর্যঘড়ি এগুলোরও বিভিন্ন ধরনের মডেল এখানে শোকেসে রাখা ছিল। আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা বিশাল বড় হল রুমের মধ্যে। এই এতক্ষণে এসে আমার বড় মেয়ে পিহু একটা পড়া সাবজেক্টের মধ্যে কিছু বিষয় খুঁজে পেল। ইন্ডিয়াতে ক্লাস 4-এ ও সোশ্যাল স্টাডিজ সাবজেক্টের মধ্যে লংজিটিউড আর ল্যাটিটিউড সম্বন্ধে পড়েছিল। সেটাই এখানে একটা বড় ওয়ালের মধ্যে আঁকা ছিল, দেখে খুবই খুশি হয়েছিল। ওই যে আমরা ভূগোলে পড়েছিলাম দ্রাঘিমাংশ আর অক্ষাংশ, সেই জিনিসটাই। মিউজিয়ামে ঘোরা আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি। মিউজিয়ামে ঢোকার আগে আপনাদের চারপাশটা আমি দেখিয়েছিলাম কি অপূর্ব সুন্দর দেখতে। তো চলুন সেই জায়গাগুলোই আপনাদের এবার আমি ঘুরিয়ে নিয়ে আসি। তবে বেলা পড়ার সাথে সাথে বাইরে আবার ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি অবশ্য, তবে সাথে জ্যাকেটগুলো রেখেছিলাম, ভাগ্য ভালো। জানেন তো, দেশ বাড়ি সমস্ত কিছু ছেড়ে আসার পর থেকে এখানে এসে খুবই মন মেজাজ খারাপ হয়ে থাকে। তবে যখনই এই বাইরে আসি, ঘুরতে আসি, এই প্রাকৃতিক পরিবেশ দেখে তখন মনটা খুবই ভালো হয়ে যায়। আর নিজের বাড়ি থেকে এত দূরে এসে মন মেজাজকে ভালো রাখার উপায় হলো এরকম ঘুরতে বেরিয়ে যাওয়া আর এখানে কিছু বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো। দেখতে পাচ্ছেন আবার কি পরিমাণে হাওয়া দিতে শুরু করে দিয়েছে। যতই বেলা গড়াচ্ছে ততই যেন ঠান্ডাটা আবার বাড়তে শুরু করে দিচ্ছিল। তবে যতই ঠান্ডা হোক, এই ঠান্ডার মধ্যেও একটু ছবি না তুললে হয় না বলুন।
চলুন এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। খুব সুন্দর একটা দিন কাটলো শিকাগো শহরে। তবে সামনেই বসন্তকাল আসছে, আরো সুন্দর সুন্দর ভিডিও আর ছবি আপনাদের সাথে আমি তুলে ধরবো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। চলে আসবো আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। সকলকে বাই আর টাটা।